আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আজকের এই অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই চলছে সবাই। আজকের বিষয় ফিজিক্স 1, বিষয় কোড 65912, টেকনোলজি, সিভিল, পাওয়ার ও কম্পিউটার। আর আজকে ক্লাস উপস্থাপনায় মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও। আর একটু ডিভাইসগত প্রবলেমের কারণে আমার ক্লাসটা শুরু হতে সামান্য একটু লেট হলো। তোমরা সবাই যুক্ত হও। আর দেখো, শুরুতে একটি লিঙ্ক দেওয়া আছে, অ্যাটেন্ডেন্স লিঙ্ক। সবাই ওই লিঙ্কে তোমরা উপস্থিতি দিবা, কমেন্ট বক্সে না। কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেই প্রশ্নগুলো করবে। আমি তোমাদের একটু কমেন্টস দেখার চেষ্টা করছি। যাই হোক, ধন্যবাদ, তোমরা শুনতে পাচ্ছ। আজকের পাঠ অধ্যায় 4, অর্থাৎ নিউটনের গতিসূত্র, বল ও ঘর্ষণ। আর এই অধ্যায়ে আজকে আমরা যা শিখব, তাহলে বলের সংজ্ঞা, একক এবং মাত্রা, নিউটনের গতি সূত্রাবলী, গতি বিষয়ক সূত্রাবলী, জড়তা ও ভরবেগ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে F = ma প্রমাণ, ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণ, ঘর্ষণের সুবিধা ও অসুবিধা এবং গাণিতিক সমস্যা। শুরুতে বল। বল কি? বল একটা বাহ্যিক কারণ যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল, কিংবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করে বা করতে চায়। এটাই বল। আর বলকে প্রকাশ করা হয় F দ্বারা, আর পরিমাপ করা হয় বস্তুর ভর ও ত্বরণের গুণফল দ্বারা। অর্থাৎ কোনো বস্তুর ভর যদি m এবং ত্বরণ a হয়, তাহলে বল F = হবে ma। আচ্ছা, দেখো, আবারও বলছি, যে বাহ্যিক ক্রিয়া কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, তাকে বল বলা হয়। বলকে F দ্বারা প্রকাশ করা হয়। দেখো বলের দেখো, এরপর দেখো মৌলিক বল। যে সকল বল স্বাধীন, অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ, তাদেরকে মৌলিক বল বলা হয়। প্রকৃতিতে 4 ধরনের মৌলিক বল বিদ্যমান, যথা মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। বলের একক। দেখো, বলের একক 2 ধরনের একক আছে, একটা পরম একক এবং অভিকর্ষীয় একক। দেখো, পরম এককটা কি? বলের এমকেএস পদ্ধতিতে বলের পরম একক নিউটন, সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন, আর এফপিএস পদ্ধতিতে বলের পরম একক বা একক হলো পাউন্ডাল। এবার দেখো অভিকর্ষীয় একক। এমকেএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কিলোগ্রাম ওজন বা কেজি ওয়েট বলা হয়। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক গ্রাম ওজন।
এবং এফপিএস পদ্ধতিতে বলের অভিকর্ষী একক পাউন্ড ওজন। তাহলে পরম একক এবং অভিকর্ষী এককের সম্পর্ককে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে বলের অভিকর্ষী একক সমান সমান জি গুণন বলের পরম একক, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ গুণন পরম একক। মাত্রা এম এল পার টি স্কোয়ার, অর্থাৎ বল এফ সমান সমান এম এ, ভরের মাত্রা এম, তারপরে ত্বরণের মাত্রা এল পার টি স্কোয়ার। বলের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। প্রথমে দেখো নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। আমরা জানি 1 নিউটন সমান সমান 1 কেজি গুণন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা নিউটনের সংজ্ঞাও দিতে পারি যে নিউটন বা 1 নিউটন বল বলতে কি বোঝায়। তাহলে আমরা বলবো যে বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে বা করতে পারে তাকে বলা হয় 1 নিউটন বল। একইভাবে যদি বলা হয় 10 নিউটন বল কাকে বলে, তাহলে বলবো কি 10 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে যে বল। অথবা আমরা বলতে পারবো যে বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে বলা হয় 10 নিউটন বল। একইভাবে আশা করি 20 নিউটন 50 নিউটন বল যে কোনো ধরনের বলের সংজ্ঞা দিতে পারবো আশা করা যায়। দেখো আমরা সম্পর্কে যাচ্ছি যে আমরা জানি 1 নিউটন সমান সমান 1 কেজি গুণন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজিকে আমরা এখানে দেখো নিউটন হলো এমকেএস পদ্ধতির একক আর ডাইন হলো সিজিএস পদ্ধতির একক। তাহলে ডান পাশে এই কেজিটা হলো এমকেএস পদ্ধতি, মিটার পার সেকেন্ডও এমকেএস পদ্ধতি। তাহলে কেজি এবং মিটার পার সেকেন্ড স্কোয়ারকে যদি আমরা সিজিএস এ কনভার্ট করতে পারি তাহলে আমরা ডাইন পেয়ে যাব। যেহেতু আমরা একটু আগেই জানলাম যে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। দেখো কেজিকে আমরা ভাঙতে পারি 1 কেজি মানে 1000 গ্রাম আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে এখানে কি হচ্ছে দেখো 1 2 3 4 5টা শূন্য, অর্থাৎ 10 টু দি পাওয়ার 5 গ্রাম গুণন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো 1 গ্রাম গুণন 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 1 ডাইন। সুতরাং 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এই নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। এই যে 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এবার দেখো পাউন্ডাল এবং ডাইনের মধ্যে সম্পর্ক। আমরা জানি 1 পাউন্ডাল সমান সমান 1 পাউন্ড গুণন 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এফ সমান সমান এম এ, এফপিএস পদ্ধতিতে বলের একক পাউন্ডাল, এফপিএস পদ্ধতিতে ভরের একক পাউন্ড এবং ত্বরণের একক ফুট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন এই পাউন্ডটাকে আমরা এখানে আছে এফপিএস পদ্ধতির একক, এই পাউন্ড এবং ফুট পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা সিজিএস এ কনভার্ট করব। দেখো 1 পাউন্ড সমান সমান 453.6 গ্রাম আর 1 ফুট সমান সমান আমরা জানি 30.48 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা বসালাম, 1 পাউন্ডের মান বসালাম, 1 ফুট সমান সমান যত সেন্টিমিটার হয় সেটা বসালাম। এখন দেখো এই দুটো আমরা গুণন করব। এখানে গুণন করে পেলাম কি 13825, এরপরে গ্রাম গুণন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 গ্রাম গুণন 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 1 ডাইন। সুতরাং 1 পাউন্ডাল সমান সমান আমরা বলতে পারি 13825 অর্থাৎ 13825 ডাইন। ইহাই এই পাউন্ডাল এবং ডাইনের মধ্যে সম্পর্ক। আবার দেখো নিউটন এবং পাউন্ডালের মধ্যে সম্পর্ক। যে আমরা জানি যে 1 নিউটন সমান সমান 1 কেজি গুণন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি এই কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা কি করব এফপিএস এ কনভার্ট করব। 1 কেজি সমান সমান কি 2.205 পাউন্ড এবং 1 মিটার সমান সমান 3.28 ফুট পার সেকেন্ড স্কোয়ার, মানে ফুট আর কি। সুতরাং 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান আমরা বলতে পারবো 3.28 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1.205 আর 3.28 এটা গুণন করলে আমরা পাই 7.2324। এরপর এখানে কি থাকলো পাউন্ড গুণন ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে বল 1 পাউন্ড ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে বা করতে পারে তাকে বলা হয় 1 পাউন্ডাল। তাহলে সুতরাং এখানে দেখো যে বল 7.2324 পাউন্ড ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, সুতরাং তাকে আমরা বলতে পারি 7.2324 পাউন্ডাল।
একইভাবে যদি প্রশ্ন আসে যে 10 পাউন্ডার বল বলতে কি বোঝায়, তাহলে আমরা কি বলবো? যে বল 10 পাউন্ড ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে বা করতে পারে তাকে বলা হয় 10 পাউন্ডার। একইভাবে আশা করা যায় এককের যে কোনো সংজ্ঞা দিতে পারবো, যে 10 নিউটন, 20 নিউটন, হ্যাঁ, 20 ডাইন, 10 ডাইন, 50 ডাইন কাকে বলে। আশা করা যায় এই ধরনের সংজ্ঞাগুলো দিতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এরপর শোনো নিউটনের গতি বিষয়ক সূত্রাবলী। 1686 খ্রিস্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন বস্তুর বল, ভর এবং গতির মধ্যে সম্পর্ক সূচক 3টি সূত্র প্রকাশ করেন, যা নিউটনের গতিসূত্র নামে পরিচিত। এই সূত্রগুলো গতিবিদ্যার তথা পুরো বলবিদ্যারই আসলে ভিত্তি স্বরূপ। দেখো, প্রথম সূত্র, বাহির হতে কোনো বল বস্তুর উপর প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকে। অর্থাৎ কোনো বাহ্যিক বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া না করে, তাহলে বস্তুটা যদি স্থির থাকে সেটা স্থিরই থাকবে এবং গতিশীল থাকলে সেটা সুষম গতিতে চলতেই থাকবে। এই চিত্রে লক্ষ্য করো, এটা চলছেই, বল প্রয়োগ করা হয়নি, এটা চলাও শুরু করা হয়নি, বল প্রয়োগ হচ্ছে, চলা শুরু হলো। আচ্ছা, দ্বিতীয় সূত্র, কোন একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। দেখো, এই চিত্রটা বোঝা যাচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার বেশি হলে প্রযুক্ত বলও বেশি হবে, বা প্রযুক্ত বল যদি বেশি হয় তাহলে ভরবেগের পরিবর্তনও বেশি হবে। নিউটনের গতির তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে বা বিপরীত প্রতিক্রিয়া বল আছে। দেখো, এই যে যখন সামনের দিকে দেওয়া হচ্ছে ওখানে কিন্তু পেছনের দিকে যাচ্ছে, অর্থাৎ সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আবার এই চিত্রের দিকে লক্ষ্য করো, এই যে এ থেকে আমরা কি বুঝলাম? যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এর নিউটনের গতির তৃতীয় সূত্র। জড়তা, প্রকৃতপক্ষে মহাবিশ্বের কোনো বস্তু স্থির নয়, তবে পারিপার্শ্বিকতার সাপেক্ষে কোনটি স্থির আবার কোনটি সচল বলে মনে হয়। বাহ্যিক বল ব্যতীত বস্তুর গতির অবস্থা পরিবর্তিত হয় না। স্থির বস্তুর চিরকাল স্থিতিশীল এবং সচল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্মকেই বলা হয় জড়তা। এই জড়তা দুই ধরনের, একটা স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। তাহলে স্থিতি জড়তা, কোন স্থিতিশীল বস্তুর স্থিতিশীল থাকতে চাওয়ার প্রবণতাটাই হলো স্থিতি জড়তা। একইভাবে গতি জড়তা হবে কি? কোন গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা বা থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্ম, সেটাই হলো গতি জড়তা। দেখো, ভর ও বেগ, তাহলে ভর ও বেগের গুণফলকেই বলা হয় ভরবেগ। ভর ও বেগের গুণফলকেই বলা হয় ভরবেগ। সাধারণত ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। কোন বস্তুর ভর এম এবং বেগ ভি হলে ভরবেগ পি সমান সমান আমরা লিখতে পারবো এই যে এম ভি। আচ্ছা, ভরবেগের একক কি? ভরের একক গুণন বেগের একক। ভরের একক কি? কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হবে কি? কেজি মিটার পার সেকেন্ড। একইভাবে ভরবেগের আমরা মাত্রা সমীকরণ দিতে পারবো কি? ভরের মাত্রা, বেগের মাত্রা। ভরের মাত্রা এম, বেগের মাত্রা এল পার টি। তাহলে ফাইনালি ভরবেগের মাত্রা বা মাত্রা সমীকরণ দিয়েছে তো থার্ড ব্র্যাকেটে প্রকাশ করা, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেটে দিয়েছি যে মাত্রা সমীকরণ পি সমান সমান এম এল পার টি বা টি ইনভার্স 1 যেটাই বলি। আচ্ছা, এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে এফ সমান সমান এম এ প্রমাণ। অত্যন্ত এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সমীকরণের কি প্রমাণ, এফ সমান সমান এম এ। দেখো, এম ভরের একটা বস্তু ইউ আদি বেগে চলছিল। টি সময়ে বস্তুটির উপর কত বল প্রযুক্ত হলো? এফ বল প্রযুক্ত হয়, বস্তুটি কি ভি বেগ প্রাপ্ত হলো বা ভি বেগে গতিশীল হয়। তাহলে আবারও বলছি, দেখো, বস্তুর ভর হলো এম, এখানে আদি বেগ ইউ, সময় টি, বল এফ,
আর শেষ বেগ ভি। তাহলে কি এম ভরের কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময় চলে, তাহলে ইউ আদিবেগ নিয়ে চলছে, টি সময় পরে বস্তুটির উপরে এফ বল প্রযুক্ত হয়, তা ভি বেগ প্রাপ্ত হয় বা ভি শেষ বেগ প্রাপ্ত হয়, যাই বলো। এটা দেখো, মনে করি এম ভরের একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলো, বস্তুটি ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে টি সময় পরে কি হয়, ভি শেষ বেগ প্রাপ্ত হয় বা ভি শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে বস্তুটির আদি ভরবেগ, ভর আর আদিবেগ ইউ ছিল, সুতরাং আদি ভরবেগ হবে এম ইউ। একইভাবে বস্তুটির শেষ ভরবেগ, যেহেতু বস্তুর ভরের কোনো পরিবর্তন নাই, শেষ বেগ ভি, কাজে শেষ ভরবেগ হবে এম ভি। তাহলে টি সময়ে দেখো ভরবেগের পরিবর্তনটা কিরকম হবে, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ। তাহলে বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার বা একক সময়ে ভরবেগের পরিবর্তনই মানেই হলো ভরবেগের পরিবর্তনের হার। তাহলে টিটা নিচে আসবে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার সমান সমান আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখান থেকে এম কমন নিলে কি হয়, ভি মাইনাস ইউ বাই টি সমান সমান এম এ। যেহেতু ভি মাইনাস ইউ অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময়, এটা হলো ত্বরণ, বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ, আর ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, সুতরাং আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে এ। এখানে দেখেও দেওয়া হয়েছে যেহেতু এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে যেহেতু প্রযুক্ত বল এফ এবং ভরবেগের পরিবর্তনের হার এম এ, তাহলে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল এম এ। এফ সমান সমান কে এম এ। এখানে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে একটা ধ্রুবক আসলো, এই ধ্রুবকটাই হলো কে। একক বলের সংজ্ঞার সাহায্যে এই কে এর মান পাওয়া যায় বা কে কে আমরা বাদ দিতে পারি। আচ্ছা, এখন একক বলটা কি দেখো, যে পরিমাণ বল একক ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় একক বল। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে এক নিউটন বল পড়ার সময় যে বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে বা করতে পারে তাকে বলা হয় 1 নিউটন। আচ্ছা, এটা দেখো, তাহলে কি যখন এম সমান সমান 1 একক, এ সমান সমান 1 একক, তখন এফ সমান সমানও কি 1 একক হবে। তাহলে এই মানগুলো যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কে সমান সমান আমরা পাই 1। আচ্ছা, এখন কে, সুতরাং 1 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি যে কে এর মান যদি 1 বসাই, তাহলে এফ সমান সমান এম এ। আচ্ছা, তাহলে দেখো এই নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এফ সমান সমান এম এ আমরা প্রমাণ পেলাম। এখান থেকে বলা যায়, মানে এভাবে প্রশ্নটা আসতে পারে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা বের করো। এখান থেকে আমরা বলের সংজ্ঞা দিতে পারি বা বলের পরিমাণগত সংজ্ঞা হবে এটাই, যে বস্তুর ভর ও ত্বরণের গুণফলকেই বল বলা হয়। তাহলে বল সমান সমান কি, ভর ও ত্বরণ হয়ে যায়, অর্থাৎ বল সমান সমান ভর গুণন ত্বরণ, ভর ও ত্বরণের গুণফলকেই বল বলা হয়। এখন দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি কি, এফ সমান সমান এম এ। আচ্ছা, কিন্তু নিউটনের গতির প্রথম সূত্র কি বলছে, যে বাহ্যিক বল ক্রিয়া না করলে, অর্থাৎ বাহ্যিক বল এখানে শূন্য হবে, বাইরের কোনো বল প্রযুক্ত হবে না বা বল থাকবে না, তাহলে এফ সমান সমান শূন্য। তাহলে শূন্য সমান সমান আমরা লিখব এম এ বা শূন্য। তাহলে এর মান বসালাম আমরা ভি মাইনাস ইউ বাই টি। এটা যদি আর গুণন করি তাহলে কি হয়, এম ভি মাইনাস ইউ সমান সমান 0 হবে। তাহলে ভি মাইনাস ইউ সমান সমান 0 হবে, এমটা ডান পাশে গিয়ে 0 হয়ে যাবে। তার মানে কি, ভি সমান সমান ইউ, অর্থাৎ শেষ বেগ এবং আদি বেগ সমান। তার মানে কি বুঝলাম, অর্থাৎ কোনো বস্তুর যদি শুরুতে বেগ 0 থাকে তাহলে শেষেও বেগ হবে, আর কোনো একটা বস্তু যদি শুরুতে একটা বেগ নিয়ে চলে শেষ পর্যন্ত সে বস্তুটি ওই বেগেই চলবে। কখন, যখন এই বাহ্যিক বল 0 হবে। অর্থাৎ ই সমান সমান যদি 0 হয়, দেখো যে ই সমান সমান যদি 0 হয় তাহলে ভি সমান সমান 0, অর্থাৎ স্থির বস্তু স্থিরই থাকবে। আবার ইউ সমান সমান যদি একটা বেগ ভি হয় বা যে কোনো একটা বেগ দিলাম, তাহলে কি ভি সমান সমান ওই বেগই থাকছে, অর্থাৎ বস্তুটি সুষম গতিতে চলতেই থাকছে। কখন, যখন এই বাহ্যিক বল 0। এজন্য বলা যায়, দেখো, সুতরাং বস্তুর উপর বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে
এবং গতিশীল বস্তু সরল পথে সমবেগে চলতেই থাকবে। ইহাই নিউটনের গতির প্রথম সূত্র। দেখো, ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র। নিত্য কথাটা বলতে কি বোঝায়? একই। বা সংরক্ষণ মানে কি? ঠিক থাকা। সোজা কথা তাহলে কি? একই, অর্থাৎ পরিবর্তন না হওয়া। তার মানে ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ক্রিয়ার আগের ভরবেগ এবং ক্রিয়ার পরের ভরবেগ একই থাকে। এটাই মূলত ভরবেগের নিত্যতা সূত্র। অর্থাৎ কি, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি না থাকে তাহলে নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মোট ভরবেগ কি নিত্য থাকে, একই থাকে বা সংরক্ষণ থাকে, যেটাই বলি না কেন আমরা। দেখো, আবারও বলছি, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল না থাকলে যে কোনো দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। একে ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র বলে। প্রমাণ। দেখো, মনে করি m1 ভরের একটা বস্তু u1 বেগে চলছে এবং m2 ভরের একটা বস্তু u2 বেগে চলছে, কি একই সরলরেখা বরাবর চলছে। তাহলে একই সরলরেখা বরাবর চলার সময় যদি u1 এর মান মানে u1 যদি u2 চাইতে বড় হয়, অর্থাৎ m1 ভরের বস্তু বেগটা যদি বেশি হয়, যেহেতু একই সরলরেখা বরাবরই চলছে, তাহলে কোনো এক সময় m1 এবং m2 ভরের মধ্যে একটা সংঘর্ষ হবে। এই সংঘর্ষের সময়কাল দেখে এখানে দেখানো হচ্ছে এবং সংঘর্ষের পরে বস্তু দুটি আলাদা আলাদাভাবে কি v1 ও v2 বেগে চলছে। তাহলে আমরা কি বলবো? মনে করি m1 ও m2 ভরের দুইটি বস্তু যথাক্রমে u1 ও u2 বেগে একই সরলরেখা বরাবর চলছে। যদি u1 u2 চাইতে বড় হয়, অর্থাৎ u1 ইজ গ্রেটার দেন u2 হয়, তবে কোনো এক সময় কি হবে? m1 ভরের বস্তুটি m2 ভরের বস্তুকে ধাক্কা দেবে বা এই m1 এবং m2 ভরের দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হবে। তাহলে সংঘর্ষের পরে বস্তু যথাক্রমে কি করে? v1 এবং v2 বেগে একই সরলরেখা বরাবর চলতে থাকে। তাহলে m1 ভরের বস্তুটি m2 ভরের বস্তুকে যে ধাক্কা দিচ্ছে, এটা হলো ক্রিয়ামূলক বল F1। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে m2 ভরের বস্তুটি m1 ভরের বস্তুকে ধাক্কা দেবে, সেটাই হলো প্রতিক্রিয়ামূলক বল, এটা F2। দেখো, আমি আবারও বলছি, মনে করি m1 ও m2 ভরের বস্তু দ্বয় যথাক্রমে u1 ও u2 বেগে একই সরলরেখায় গতিশীল। u1 ইজ গ্রেটার দেন u2 হলে কোনো এক সময় m1 ভরের বস্তুটি m2 ভরের বস্তুকে ধাক্কা দেবে। ধাক্কার পরে বস্তুদ্বয় যথাক্রমে v1 ও v2 বেগে একই সরলরেখায় গতিশীল থাকবে। ধরি m1 ভরের বস্তু কর্তৃক m2 ভরের বস্তুর উপর যে প্রযুক্ত বল F1, যেটা আগে বলা হয়েছে, আর m2 ভরের বস্তু m1 ভরের বস্তুর উপর যে ধাক্কা দেয় তার প্রতিক্রিয়া বল, এটা হলো F2। এই বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ কাল যদি t হয়, তাহলে আমরা লিখতে পারি কি? নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই কি একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অর্থাৎ ক্রিয়ামুখী বল এবং প্রতিক্রিয়ামূলক বল সমান কিন্তু বিপরীতমুখী। এই জন্য আমরা লিখেছি কি F1 সমান মাইনাস F2। দেখো, F1 এর গতি এদিকে আর মানে F2 দেখো এইদিকে, দুটোই সমান কিন্তু বিপরীতমুখী। আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F সমান ma। তাহলে F1 এর পরিবর্তে আমরা বসাই m1 আর এই F2 এর পরিবর্তে আমরা বসাবো m2 a2। এই যে, তাহলে আমরা কি পেলাম? m1 a1 মাইনাস m2 a2। এরপরে a1 এর মান আমরা বসাবো কি v1 মাইনাস e1 বাই t ইকুয়াল মাইনাস m2 ইন্টু v2। a2 এর মান বসাবো কি v2 মাইনাস e2 বাই t। এই উভয় পাশ থেকে t বাদ গেল, তাহলে কি থাকে? m1 v1 মাইনাস m1 e1 সমান মাইনাস m2 v2। আর এই মাইনাসে মাইনাসে হবে কি m2 দ্বারা যেহেতু গুণ করছি, তাহলে মাইনাসে হবে কি প্লাস m2 u2। দেখো, এখন m1 v1 মানে v গুলোকে এক পাশে রাখি আর u কে এক পাশে রাখি, তাহলে কি হয়? দেখো, আমরা লিখতে পারি m1 e1 প্লাস m2 u2 সমান দেখো, এই যে এটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি, তাহলে m1 e1 প্লাস m2 u2। আবার একইভাবে এটাকে যখন এই মাইনাস m2 v2 কে যখন আমরা মানে বাম পাশে নিয়ে আসবো, তখন এটা প্লাস হয়ে যাবে। তাহলে কি m1 v1 প্লাস m2 v2। তার মানে কি বোঝা গেল? দেখো, ক্রিয়ার আগের ভরবেগ
এবং ক্রিয়ার পরের ভরবেগ। এই যে দেখো, এটা ক্রিয়ার আগের ভরবেগ M1U1 M2U2, এবং ক্রিয়া বা সংঘর্ষের পরে বা ধাক্কার পরের ভরবেগ দেখো M1V1 M2V2 একই, অর্থাৎ এই আগের ভরবেগ এবং পরের ভরবেগ একই থাকলো। তার মানে কি বোঝা গেল, যে একাধিক বস্তুর মধ্যে, যে একাধিক বস্তু M1 M2 হলো দুইটা বস্তু, এর মধ্যে কি ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া, এখানে F1 F2 ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া আর অন্য কোনো বল কাজ করেনি, তাহলে নির্দিষ্ট দিকে কি হবে না, মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মোট ভরবেগ একই থাকে। অর্থাৎ আদি মোট ভরবেগ এবং শেষ মোট ভরবেগ সমান, ইহাই ভরবেগের নিত্যতা সূত্র। এরপর দেখো ঘর্ষণ। ঘর্ষণটা কি, যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শ থেকে চলতে থাকে বা চলার চেষ্টা করে, তখন এদের মিলন তলে গতির বিপরীতে যে বিরুদ্ধ বলের সৃষ্টি হয় বা সৃষ্টি হওয়ার জন্য বস্তুর গতি বা গতির প্রয়াস বাধাপ্রাপ্ত হয়, সেটাই মূলত ঘর্ষণ বা তাকে ঘর্ষণ বলে। এই যে দেখো, একটি বস্তু আর একটি বস্তুর মধ্যে চলার সময় যে মিলন তলে যে গতির বিরুদ্ধ বলের বাধার সৃষ্টি হয়, এটাই হলো ঘর্ষণ বা ফ্রিকশন। এই ঘর্ষণ দুই প্রকার সাধারণত, বিসর্প ঘর্ষণ আর আবর্ত ঘর্ষণ। বিসর্প ঘর্ষণ অর্থাৎ স্লাইডিং ফ্রিকশন, অর্থাৎ যেটা পিছলিয়ে যায়। এই যে পরস্পরের সংস্পর্শে অবস্থিত দুইটি বস্তুর মধ্যে একটি অপরটির উপর দিয়ে পিছলিয়ে চলে বা চলার চেষ্টা করে, তখন এদের মিলন তলে স্পর্শক বরাবর যে বিরুদ্ধ বলের সৃষ্টি হয় তাকে বিসর্প ঘর্ষণ বলে। এই যে বিসর্প ঘর্ষণের ওইখানে উদাহরণ, যে টেবিলের উপর দিয়ে বই টানা, মেঝের উপর দিয়ে যে কোনো ধরনের বাক্স টেনে নেওয়া ইত্যাদি হলো এই বিসর্প ঘর্ষণের উদাহরণ। আবর্ত ঘর্ষণ দেখো, রোলিং অর্থাৎ গড়তে গড়তে যেটা যায়, গড়ার সময় যে মানে ঘর্ষণের সৃষ্টি হয়। দেখো, পরস্পরের সংস্পর্শে অবস্থিত দুটি বস্তুর একটি যখন অপরটির উপর দিয়ে গড়িয়ে চলে বা চলার চেষ্টা করে, তখন এদের মিলন তলের স্পর্শক বরাবর যে বিরুদ্ধ বলের সৃষ্টি হয় তাকে আবর্ত ঘর্ষণ বলে। এই যে গড়িয়ে চলার সময় যে মিলন তলে যে বিরুদ্ধ বলের সৃষ্টি হয়, এটাই হলো আবর্ত ঘর্ষণ অর্থাৎ রোলিং ফ্রিকশন। যে এই যে চাকার গতি, মার্বেলের গতি ইত্যাদি। গতি আছে না নেই তার উপর ভিত্তি করে প্রত্যেক প্রকার ঘর্ষণকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো স্থিতি ঘর্ষণ আর একটা গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি, পরস্পরের সংস্পর্শে অবস্থিত দুইটি বস্তু যতক্ষণ একে অপরের সংস্পর্শে স্থির থাকে ততক্ষণ এদের মিলন তলে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বলা হয়। আর গতীয় ঘর্ষণ কি, পরস্পরের সংস্পর্শে অবস্থিত দুটি বস্তুর একটি যখন অপরটির উপর দিয়ে গতিশীল থাকে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় সেটাই মূলত গতীয় ঘর্ষণ। সীমাস্থ ঘর্ষণ হলো কি, পরস্পরের সংস্পর্শে অবস্থিত দুটি স্থির বস্তুর মধ্যে যে স্থিত ঘর্ষণ বল উৎপন্ন হয় তার সর্বোচ্চ মানকে বলা হয় এই সীমাস্থ ঘর্ষণ। আর স্থির ঘর্ষণ গুণাঙ্ক পরস্পরের সংস্পর্শে অবস্থিত দুটি বস্তুর সীমাস্থ ঘর্ষণ ও অভিলম্ব প্রতিক্রিয়া এর অনুপাত। তাহলে কি, সীমাস্থ ঘর্ষণ ও অভিলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে বলা হয় কি স্থির ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে সীমাস্থ ঘর্ষণ Fs এবং অভিলম্ব প্রতিক্রিয়া যদি আর হয় তাহলে সীমাস্থ ঘর্ষণ এই মানে স্থির ঘর্ষণ গুণাঙ্ককে মিউএস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মিউএস সমান সমান আমরা লিখতে পারি Fs/r। স্থির ঘর্ষণ কোণ বা স্থিতি ঘর্ষণ কোণ, সীমাস্থ ঘর্ষণ ও অভিলম্ব প্রতিক্রিয়ার লব্ধিকে বলা হয় লব্ধি প্রতিক্রিয়া। আর এই লব্ধি প্রতিক্রিয়া ও অভিলম্ব প্রতিক্রিয়ার অন্তর্গত কোণকেই বলা হয় স্থির ঘর্ষণ কোণ। চিত্রে দেখো, এই লব্ধি প্রতিক্রিয়া r', লব্ধি প্রতিক্রিয়া r' এবং লব্ধি r এর মধ্যবর্তী কোণ হলো θf। তাহলে এই θf হলো স্থির ঘর্ষণ কোণ। দেখো, স্থির ঘর্ষণ গুণাঙ্ক স্থির ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান প্রমাণ করো। এটা আমরা প্রমাণ করবো। দেখো, যে মনে করো অভিলম্ব প্রতিক্রিয়া r, সীমাস্থ ঘর্ষণ Fs এবং লব্ধি কি, এর লব্ধি হলো r' এবং r ও r' এর অন্তর্গত কোণ হলো θf, অর্থাৎ স্থির ঘর্ষণ কোণ আমরা যেটাকে বলছি এই θf। তাহলে চিত্র হতে আমরা কি পাই, যে লিখতে পারি Fs সমান সমান
আর ড্যাশ সাইন থিটা এফ। অর্থাৎ এটাকে যদি আমরা ত্রিভুজ ধরি, হ্যাঁ, তাহলে এটা থিটা মানে দেখো যে ত্রিভুজ যদি ধরি, আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা এফ। তাহলে এই ত্রিভুজের মধ্যে আমরা কি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হলো এফএস, অতিভুজ হলো এই আর ড্যাশ, আর সাইন থিটা মানে থিটা বলতে এখানে থিটা এফ। তাহলে আর গুণন করলে আমরা এই এফএস সমান সমান পাবো আর ড্যাশ সাইন থিটা এফ। এটা দিলাম 1 নম্বর সমীকরণ। এবং আর ড্যাশ সমান সমান আমরা আর সমান সমান আমরা লিখতে পারি আর ড্যাশ কস থিটা এফ। অর্থাৎ দেখো যে এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, এটা থিটা, হ্যাঁ, এই থিটা কোণের বিপরীত বাহু হয় হলো লম্ব, হ্যাঁ, মানে এই তাহলে কি হলো যে মানে cos সমান সমান এটা লম্ব, তাহলে এটা হলো কি ভূমি, cos সমান সমান হলো কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ আর বাই অতিভুজ এখানে আর ড্যাশ। তাহলে এটা যদি ত্রিভুজ কল্পনা করি, এটা থিটা কোণ, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। cos থিটা সমান সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে এই ভূমি এর মান ধরা হয়েছে আর অতিভুজ এখানে আর ড্যাশ, তাহলে আর বাই আর ড্যাশ সমান সমান cos থিটা বা cos থিটা এফ। তাহলে এখানে আর গুণন করলে আমরা কি লিখতে পারি, আর সমান সমান আর ড্যাশ cos থিটা এফ। তাহলে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাই, এফএস সমান এফএস বাই আর সমান সমান আর ড্যাশ সাইন থিটা এফ বাই আর ড্যাশ cos থিটা এফ। আর ড্যাশ যদি কেটে যায়, তাহলে আমরা কি লিখতে পারি যে এই সাইন বাই কস মানে কি সাইন থিটা বাই কস থিটা সমান সমান টেন থিটা, অর্থাৎ সাইন থিটা এফ বাই কস থিটা এফ সমান সমান আমরা লিখব টেন থিটা এফ। তাহলে এটাকে যদি আমরা আর গুণন মানে টেন থিটা এফ, আর এইটা দেখো আমরা একটু আগেই পড়েছিলাম যে এই মানে স্থির ঘর্ষণ গুণাঙ্কের আর কি, ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞাই হলো সীমাস্থ ঘর্ষণ এফএস, আর অভিলম্ব প্রতিক্রিয়া হলো আর, এর অনুপাতটাই হলো ছিল স্থির ঘর্ষণ, আর সেটাকে বলা হচ্ছিল মিউএস। তাহলে আমরা এই মিউএস সমান সমান আমরা লিখতে পারি কি ট্যান থিটা এফ। আবার বলছে যে সীমাস্থ ঘর্ষণ এফএস এবং অভিলম্ব প্রতিক্রিয়া আর, এর অনুপাতকে বলা হয় স্থির ঘর্ষণ গুণাঙ্ক, আর স্থির ঘর্ষণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় মিউএস দ্বারা। সুতরাং তাহলে মিউএস সমান সমান আমরা লিখবো এফএস বাই আর। তার মানে কি মিউএস সমান সমান আমরা লিখতে পারি ট্যান থিটা এফ। সুতরাং আমরা বলতে পারি স্থির ঘর্ষণ গুণাঙ্ক, অর্থাৎ স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউএস স্থির ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। তাহলে স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউএস, স্থির ঘর্ষণ কোণ হলো থিটা এফ এর ট্যান বা ট্যানজেন্টের সমান, প্রমাণিত। এখন দেখো ঘর্ষণের সুবিধা ও অসুবিধাগুলো। সুবিধা কি, ঘর্ষণ না থাকলে আমরা রাস্তা দিয়ে হাঁটাচলাই করতে পারতাম না, তারপরে হাত দিয়ে কোনো কিছু ধরে রাখা যায়, ঘর্ষণ না থাকলে এটা আমরা করতে পারতাম না। তারপরে গাড়ি থামানো, ঘর্ষণ আসার জন্য আমরা গাড়ি ব্রেক কষে আমরা থামাতে পারি। তারপরে বেল্টের সাহায্যে যন্ত্রপাতি ঘোরানো, দেয়ালে ঠেস দিয়ে মাটিতে মই রাখা, দিয়াশলাই হতে আগুন জ্বালানো, ব্রেক কষে গাড়ি থামাতে ঘর্ষণ বল মানে বৃদ্ধি করার প্রয়োজন হয় আর কি। যাই হোক, সেতারে ঝংকার তোলা, এ ধরনের আরো বহুবিধ কাজ আছে যা ঘর্ষণ না থাকলে আসলে করা যেত না। ঘর্ষণের কিছু অসুবিধা আছে, দেখো গতিশক্তি কমে যায়, গতিশক্তির অপচয় হয়, মেশিনের যন্ত্রাংশ ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে যান্ত্রিক দক্ষতা কমে যায় ইঞ্জিনের আর কি, এবং ঘর্ষণের ফলে অনাবশ্যক তাপ উৎপন্ন হওয়ার কারণে যন্ত্রের ক্ষতি হয়। এই মোটামুটি ঘর্ষণের অসুবিধা আর কি। এখন দেখো এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। যে প্রথমেই 20 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে এখানে কি ত্বরণ দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে বের করতে হবে বল। দেখো এখানে ভর এম সমান সমান 20 কেজি, ত্বরণ এফ সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এফ সমান সমান হট। তো আমরা জানি এফ সমান সমান এম এর মান বসালাম, এর মান বসাই দিলাম, তাহলে এখানে পেলাম 14 নিউটন। এটাই আনসার। 2 নম্বরে দেখো 50 কেজি ভরের একটি বস্তুর উপর 100 নিউটন মানের একটি বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে, বস্তুটির শেষ বেগ কত? অর্থাৎ 50 কেজি ভরের একটি বস্তুর উপর 100 নিউটন মানের একটি বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে, তাহলে বস্তুটির শেষ বেগ কত হবে?
তাহলে ভর এম সমান সমান দেওয়া আছে 50 কেজি, বল এফ সমান সমান 100 নিউটন, টি সমান সমান 2 সেকেন্ড, ইউ সমান সমান এখানে 0, তাহলে ভি সমান বের করতে হবে। আমরা জানি কি এফ সমান সমান এম এ, কিন্তু এখানে ত্বরণ দেওয়া নাই, এই কারণে শুরুতে আমরা ত্বরণ বের করে নেব। এফ সমান সমান এম এ, তাহলে এ সমান সমান কি এফ বাই এম, তাহলে এফ এর মান বসালাম, এম এর মান বসালাম, অর্থাৎ ত্বরণ এ সমান আমরা পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন সহজে আমরা বেগ বের করতে পারবো। আমরা জানি বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি, দেখো ইউ প্লাস এটি, তাহলে ইউ এর মান বসালাম, এ এর মান বসালাম, টি এর মান বসালাম, তাহলে কি পেলাম ভি সমান সমান 4 মিটার পার সেকেন্ড। এটাই আনসার। দেখো 600 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলার সময় 1004 কেজি ভরের একটি স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। মিলিত গাড়ির দুটি বেগ কত? অর্থাৎ 600 কেজি ভরের একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, চলার পথে কি 1400 কেজি ভরের একটি ট্রাক স্থির অবস্থায় এখানে ছিল, তাহলে ওই স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল, কিছু দূর গিয়ে আটকে গেল, তাহলে মিলিত গাড়িটার বেগ কত? অর্থাৎ ধাক্কা খাওয়ার পরে যে কিছু গাড়িটা গেল কিছু দূর, এই অবস্থায় কত বেগে গিয়েছে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা কোন সূত্র বের করবো? দেখো মানে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রে কি থাকে? একাধিক বস্তুর মধ্যে, দেখো এখানে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল না থাকলে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মোট আদি ভরবেগ আর মোট শেষ ভরবেগ সমান। তাহলে আমরা এইখানে দেখো দুইটা ভর আছে, দুইটা বেগ আছে, সুতরাং আমরা এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা ব্যবহার করব। দেখো m1 সমান সমান 600 কেজি, m2 সমান সমান 1400 কেজি, u1 সমান সমান 20 মিটার পার সেকেন্ড, আর u2 যেহেতু দ্বিতীয় গাড়িটা, এটা হলো দ্বিতীয় গাড়ির বেগ, দ্বিতীয় গাড়িটা কি ছিল? স্থির অবস্থায় ছিল, এর বেগ 0। তাহলে m1 হলো প্রথম গাড়ির ভর, m2 হলো দ্বিতীয় গাড়ির ভর, u1 হলো প্রথম গাড়ির আদিবেগ, u2 হলো দ্বিতীয় গাড়ির আদিবেগ। আচ্ছা, মনে করি মিলিত গাড়ি দুটোর বেগ, তাহলে আমরা কি পাই যে m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু v। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রে পড়েছিলাম এবং ওখানে বলেছিলাম যে v1 ও v2 বেগে একই সরলরেখা বরাবর চলছে, কিন্তু এখানে একই বেগে চলে, এই কারণে এখানে v হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি v এর মানটি বের করি। v সমান সমান আমরা লিখব m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। তাহলে মানগুলো আমরা বসে দিলাম, শেষেরটা যেহেতু মানে এখানে u2 শূন্য, সুতরাং এই টার্মটা শূন্য হয়ে যাবে। এটা গুণন করলে পাওয়া যায় হলো 12,000, নিচে 2,000, শূন্যগুলো কেটে গেল, 6 দুগুণ 12, সুতরাং এই যে ভি এর মান পেলাম 6, অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড। এটাই আনসার। এরপরে দেখো 5 কেজি ভরের একটি বন্দুক হতে 10 গ্রাম ভরের একটি গুলি 400 মিটার পার সেকেন্ড বেগে বের হলো বা বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ কত? তাহলে কি দেখুন, যেহেতু প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে পড়ছি। তাহলে গুলি যখন সামনের দিকে বের হয়ে যাবে, তাহলে কি বন্দুকটা পেছনের দিকে একটু ধাক্কা দেবে। তাহলে বন্দুকটা পেছনের দিকে কত বেগে ধাক্কা দিচ্ছে বাকি, এটাই আমাকে নির্ণয় করতে হবে, এটাই পশ্চাৎ বেগ। তাহলে এখানেও দেখো দুইটা বস্তু এবং দুইটা বেগ থাকছে, অর্থাৎ এখানেও আমাদেরকে ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখি এখানে গুলির ভর m1 সমান সমান 10 গ্রাম, এই গ্রামটাকে আমরা কেজিতে কনভার্ট করলাম। 1000 দ্বারা ভাগ করলে আমরা কেজি পেলাম, তাহলে কেটে গেল, তাহলে 0.01 কেজি পেলাম আমরা। গুলির আদিবেগ, গুলি করার আগে তো কোনো বেগ ছিল না, তাহলে গুলির আদিবেগ u1 সমান 0 মিটার পার 0। আচ্ছা, গুলির শেষ বেগ, গুলিটি কত বেগে বেরিয়ে গেল সেটাই শেষ বেগ, তাহলে এখানে 400 মিটার পার সেকেন্ড, এটা গুলির শেষ বেগ। আবার দেখো বন্দুকের ভর m2 সমান সমান 5 কেজি আর বন্দুকের আদিবেগ u2 সমান সমান 0, তাহলে বন্দুকের শেষ বেগ, এই বন্দুকের শেষ বেগটাই হবে পশ্চাৎ বেগ, এই শেষ বেগ v2 সমান সমান হয়। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র হতে আমরা জানি কি m1 v1 প্লাস m2 v2 সমান সমান m1 u1 প্লাস m2 u2। তাহলে আমরা এখানে এখন মান বসে দেই, দেখো m1 এর মান বসালাম, v1 এর মান বসালাম, প্লাস m2 এর মান বসালাম, v2 এর মান বসালাম। এখানে দেখো m1 এর মান বসালাম, তারপরে u1 এর মান 0, u2
এমটি বসালাম, ইউটির মান শূন্য, অর্থাৎ যেহেতু এখানে শূন্য দুটো শূন্যর সাথে গুণ করলে শূন্য হয়ে যায়, তাহলে ডান পাশে আমরা পেয়ে গেলাম পুরোপুরি শূন্য। এখন বাম পাশে এখানে দেখো 4 + 5v2 = 0, তার মানে কি 5v2 = -4, তাহলে v2 সমান সমান আমরা লিখব -4/5, তাহলে v2 সমান সমান পেলাম -8, মানে -0.8 মিটার পার সেকেন্ড। এটাই মূলত হলো বন্দুকের বেগ। তাহলে বলতে পারি অর্থাৎ বন্দুকের পশ্চাৎ বেগ সমান সমান 0.8 মিটার পার সেকেন্ড। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে পশ্চাৎ বেগ লেখার সময় আমরা এখানে বের করলাম মাইনাস, কিন্তু এখানে আমরা মাইনাস কেন দিলাম না? এখানে মাইনাস আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ এই পশ্চাৎ বেগ, এই কথাটার মধ্যে এখানে দিক নির্দেশ করছে। পশ্চাৎ মানে যেহেতু এখানে পশ্চাৎ কথাটা বলাই আছে, যেটা পেছনের দিকের বেগ, তড়িৎ দিকের বেগ, হ্যাঁ, এই কারণে এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন হয়নি। যদি এই পশ্চাৎ কথাটা আমরা এখানে না বলতাম, যদি শুধু বলতাম যে বন্দুকের বেগ সমান সমান, তখন আমরা লিখতাম -0.8 মিটার পার সেকেন্ড। তার মানে ওটা দ্বারা বোঝা যাইতো যে বন্দুকের বেগটা পেছনের দিকে হচ্ছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো বাড়ির কাজে যাচ্ছে, বাড়ির কাজে যাওয়ার আগে দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। আর তোমাদের আরেকটি কথা বলছি আবারও, যারা তোমরা কমেন্ট করে তোমাদের হাজিরা দিয়েছো, অর্থাৎ রোল নাম্বার, নাম, টেকনোলজি, শিপ, গ্রুপ লিখেছো, তারা এখনো বলছি যে তারা ওই মানে যে গুগল ফর্ম দেওয়া আছে, যে অ্যাটেন্ডেন্স লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের উপর ক্লিক দিলে একটা ফর্ম পাবো, সেখানে তোমাদের নাম, রোল, টেকনোলজি, গ্রুপ, শিপ লিখে সাবমিট করবে। তো বাড়ির কাছে যাওয়ার আগে আমি দেখছি কোনো কোশ্চেন আছে কিনা। না, উল্লেখযোগ্য এরকম কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। যাই হোক, তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দেই। প্রথমে হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে F = ma প্রমাণ করো। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের, এই দুটোই আর কি। এবং ভরবেগের নিত্যতা সূত্র বিব্রত প্রমাণ করো। এরপর দেখাও যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক স্থির ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। 6 কেজি ভরের একটি বন্দুকের নল হতে 10 গ্রাম ভরের একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। অর্থাৎ সর্বশেষ যে অঙ্কটা আমরা করলাম সেটা জাস্ট এখানে সংখ্যা চেঞ্জ আর কি। 5 কেজির জায়গায় 6 কেজি, 10 গ্রাম ঠিকই আছে, 400 মিটার পার সেকেন্ডের জায়গায় 300 মিটার পার সেকেন্ড দিয়েছি। আর পরবর্তী ক্লাস, অর্থাৎ আগামের পরে যে ক্লাস তোমাদের হবে সেটা হলো পঞ্চম অধ্যায় অভিকর্ষ ও মহাকর্ষ। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।